বাঙালির 12 মাসে 13 পার্বণের উৎসবগুলোর অন্যতম পয়লা বৈশাখ আসন্ন। অভয়ার মা বাবা গত বছরের পয়লা বৈশাখটা কি ভাবতে পেরেছিল যে এবছরে তারা এরকম ভাবে কাটাবে? ঠিক যেমন আমার ক্ষেত্রেও তাই। আসলে মানুষের ব্যক্তিগত জীবনের ভূমিকম্প সমাজে কতখানি আলোড়িত হবে সেটা তো কেউ বলতে পারে না, কিন্তু ব্যক্তিগত জীবনের ভূমিকম্পটা ভূমিকম্প হিসেবেই থেকে যায়। মানুষটি চলে যাবার প্রায় 7-8 মাস আগে একটা বিতর্ক গোছের একটা অনুষ্ঠান কল্যাণীতে হয়েছিল এবং সেখানে সাংবাদিকতা নিয়ে, বিষয়টা সাংবাদিকতার উপরেই ছিল যে সোশ্যাল মিডিয়া না কর্পোরেট মিডিয়া, সেটা নিয়ে কি বলে গেছিলেন ভাবতেও পারেননি যে 7-8 মাস পরে তিনি পৃথিবীতেই থাকবেন না। সেটা আপনারা একটু পরে জানতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু সাংবাদিকতার একটা ডিগ্রি তার ইউনিভার্সিটি পড়ার সময় হয়ে গেছিল। সাংবাদিকতার উপর তার একটা ভালোবাসা ছিল। জেলার যখন উনি কাজ করতেন, পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটা ওতপ্রোত সম্পর্ক থাকে। তো জেলার সাংবাদিক বা পরবর্তীকালে কলকাতায় এসে কলকাতার বড় বড় হাউসের সাংবাদিক সবার সঙ্গেই ওনার চিরকালের একটা ভালো সম্পর্ক ছিল। তো কেমন ভালো সম্পর্ক ছিল তার একটা উদাহরণ আমি আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব। উনি চলে যাওয়ার মাস 2 আগে সেটা ব্লগে বেরিয়েছিল, কারোর ব্যক্তিগত ব্লগে, সোশ্যাল মিডিয়ায়। আমি ওনার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওনার চলে যাওয়ার পর খুঁজে পেয়েছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি। একটু চেষ্টা করব পড়ার। ব্লগের একটা নাম আছে আঁকি বুকি স্মৃতির পথ ধরে হাঁটি লিখি। কার ব্লগ নিশ্চয়ই একটু পরে আমি বলবো। আমি তাকে চিনি না, আমি বললাম না মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার দৌলতে। লিখেছে, হেডিংটা হচ্ছে এক প্রাক্তন পুলিশ কর্তার ফোন। সাদা জীবনের কালো কথায় আজ এই বৃষ্টির মধ্যে এক প্রাক্তন পুলিশের বড় কর্তার ফোন। আচমকা মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখলাম বিখ্যাত এই পুলিশ অফিসারের নাম ভেসে উঠল। এক সময় এই প্রাক্তন পুলিশ অফিসারকে কত ফোনে যে বিরক্ত করতাম আমি, তার হিসেব নেই কোনো। আমায় কেন যে হঠাৎ মনে পড়লো তার, এই ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম আমি। ওদিক থেকে সেই অতি চেনা গলা শুনতে পেলাম আমি। অভিজিৎ, কেমন আছো তুমি? আমি বললাম, স্যার ভালোই আছি আমি। তোমার মেয়ের কি খবর? ওর পড়াশোনা হচ্ছে তো ঠিক করে? আমি বললাম, হ্যাঁ পড়ছেও, আরেক বছর পড়লে ওর গ্র্যাজুয়েশন হবে, তারপর যদি পারি আমি আরেকটু পড়াবো ওকে। ফোনের ওদিক থেকে শুনতে পেলাম তিনি বললেন, হ্যাঁ ওর পড়া যেন হয়, তোমার মেয়ে খুব ভালো মেয়ে, দেখবে ঠিক ও ভালো কাজের সুযোগ পাবে, যে বিষয় নিয়ে পড়ছে সেটা খুব ভালো সাবজেক্ট। এইসব কথা বলতে বলতে একটু বাংলা মিডিয়ার কাজের অবস্থা নিয়ে তিনি নিজের কথা বললেন। প্রতিদিনই প্রাক্তন পুলিশ কর্তাকে টিভিতে দেখি সন্ধেবেলা, মিডিয়ার অনেক খবর তার নখদর্পণে, তাই কে কোথায় কাজ করছে, কিভাবে করছে, কোন চ্যানেলের কি অবস্থা বেশ স্বচ্ছন্দে বলতে পারেন তিনি। আমি বললাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন স্যার। পরে নিজেই বললেন যে যদি কোনো কাজের খবর তিনি পান তিনি নিশ্চয়ই আমায় দেবেন। আসলে পরিচিত মানুষজন, পরিজন, আত্মীয় স্বজন কেউ যদি এই বুড়ো হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া মানুষের সাথে একটু কথা বলে, খবর নেয়, কি যে ভালো লাগে কে জানে। আসলে এইসব মানুষগুলোর একসময় কত যে দাম ছিল, জীবনে তৎপরতা ছিল, দৌড় ছিল, গুরুত্ব ছিল, অন্যরকম জীবন ছিল তাদের। জীবনের এই ওঠানামা এভাবেই কেটে যেত দিন থেকে রাত। সত্যি অসাধারণ জীবনের এইসব দিনগুলোর কথা আমার মনে পড়ে গেল ওই পুলিশ কর্তার ফোন পেয়ে। ব্লগটা অনেক বড় তাই কেটে কেটে পড়ছি। এমনই একটা বৃষ্টির মধ্যে দুপুরবেলায় আমরা কয়েকজন কলকাতার বিখ্যাত সাংবাদিকরা হাজির হতাম আলিপুরে তার অফিসে। ভবানী ভবনের সেই লম্বা বারান্দা পার হয়ে এই প্রাক্তন আইজির ঘরে তখন বেশ ভিড়। সেই সব ভিড় ছেলে তার ঘরে পৌঁছে যেত আজকালকার সব দিকপাল পুলিশ রিপোর্টারের দল। সেই দলে চিত্রদীপ চক্রবর্তী, সপ্তর্ষি সোম, শিবাজি দে সরকার, শুভ্র চট্টোপাধ্যায়, এসব বিখ্যাতদের মধ্যে খুব ছোট রিপোর্টার হয়ে থাকতাম আমিও। সুন্দর ফুলকাটা সাদা কাপে গরম চা আসতো, গল্প করতে করতে চা খাওয়াতেন তিনি আমাদের। কিন্তু যার জন্য সাংবাদিকরা খবর পেতে তার ঘরে হানা দিত, সেই সময় সাংবাদিকরা খবর খুবই কম মিলত আমাদের ক্ষেত্রে। আবারও বলছি যে বড় সোর্স হিসেবে সাংবাদিকরা এই সমস্ত পুলিশ অফিসারদের কাছে ঘুরঘুর করতেন, সেটাই লিখেছেন। তারপরে লিখেছেন বিভিন্ন জেলা ঘুরে ভালো কাজের জায়গায় তিনি যখন এলেন কলকাতায়, মনে পড়ে গেল আমরা তার একটা ফোন পেয়ে যাদের সাথে ঘুরতাম সেই সব দিকপাল সাংবাদিকদের সাথে তাদের আর কথাই হয় না একদম। আমার কোনো খবরও তারা নেয় না, কিন্তু তিনি অর্থাৎ এই পুলিশ অফিসার তার খবর নিয়েছিলেন, সেটা তার কাছে ছিল অভাবনীয়। কত পুরোনো দিনের ভালো নানা স্মৃতি মনে পড়লো। এমন এক বৃষ্টির দিনে যখন কারুর ফোন ধরছেন নাই পুলিশ কর্তা, আমার ফোন কিন্তু তিনি ঠিক ধরতেন, অর্থাৎ গেস্ট হিসেবে তাকে পাওয়া যাবে কিনা। সমানে লিখছেন। তারপরে আমি টু দি পয়েন্ট পড়বো। সেই বিখ্যাত দাপুটে পুলিশ অফিসার পঙ্কজ দত্তের একটা ফোন পেয়ে এত কিছু কথা মনে পড়ে গেল আমার।
এইসব পুরনো কিছু মানুষ এখনো আমার খবর নেন, আমায় ভালোবাসেন, আজও মেয়ের পড়া হচ্ছে কিনা খবর নেয়, ওর পড়া যেন চলে সেই কথাও বলে। একজন সাংবাদিকের জীবনে এর থেকে বেশি পাওয়ার কি হতে পারে বলুন তো? আমি সফল সাংবাদিক হতে পারিনি, কিন্তু একদম বিফল মানুষও তো হইনি এই দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতায়। এই বৃষ্টির ছোঁয়া পেয়ে দুপুরে পঙ্কজ দত্তের একটা ফোন আমায় এতগুলো কথা লিখতে সাহায্য করলো এতদিন পরে। যেসব দাপুটে পুলিশ রিপোর্টারদের সাথে ঘুরতাম আমি সেই ভবানী ভবনের লম্বা বারান্দার রিসেপশনে, স্লিপ লিখে অপেক্ষা করতাম কখন ডাক পড়বে আমাদের। আজ আচমকাই সেই মানুষটার একটা ফোন পেয়ে বড় ভালো লাগলো আমার। বিশ্বাস করুন স্যার, আপনি আপনার সেই পরিচিত গলার ডাক শুনে খুব ভালো লাগছে আজ। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন আপনি, আর এমন করে সুন্দর করে গুছিয়ে কথা বলে সন্ধ্যার টিভি শোকে মাতিয়ে রাখবেন। একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এটাই চাই আমি। আর যদি কোনোদিন আবার মিডিয়াতে কাজ করি, সেদিন আমি আবার আপনাকে ফোন করব, ধরবো, আর হাসি মুখে আপনি হয়তো বলবেন, অভিজিৎ আজকে কিন্তু বুক হয়ে গেছি অন্য চ্যানেলে, অন্য কোনোদিন আবার তোমার চ্যানেলে যাব। এই আশা রাখি আপনি ভালো থাকবেন স্যার। প্রাক্তন পুলিশ কর্তার ফোন, অভিজিৎ বসু, 2রা আগস্ট 2024। হ্যাঁ, অভিজিৎ বসুকে আমি চিনি না, অনেকে হয়তো চিনতে পারেন। ওনার অনেক সাংবাদিক স্নেহের পাত্র ছিল, কিন্তু সাংবাদিকদের সঙ্গে ওনার রিটায়ারমেন্টের 1 দশক পরেও যে কত ভালো সম্পর্ক ছিল সেটা এই ব্লগটা থেকে বোঝা যায়। আর বোঝা যায় যে কারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাংবাদিকতার ভান করে সো কল্ড সাংবাদিক হয়ে শাসকের কোলে কমফোর্ট জোনে থেকে খাপ পঞ্চায়েত বসিয়ে একটা ভুয়ো এফআইআর কে কাটাছেড়া করে ভুয়ো এফআইআর হতে পরের দিন সাহায্য করেছিল। এবারে আপনারা সেই আগুন ঝরানো সাংবাদিকতার একটা আদর্শ স্থান কি হতে পারে কল্যাণী বইমেলায় আপনারা দেখবেন আর মন্তব্য করবেন যে কেমন লাগলো। দেখুন, এই মানুষটির কাছে আমি অবনতমস্তক হই, যিনি ভারতবর্ষের প্রথম এমআরসিপি এবং এফআরসিএস, যিনি কল্যাণীকে সৃষ্টি করেছিলেন, বাংলার উপকার বিধান রায়কে আমি নমস্কার করি। তার সেই স্বপ্নের জনপদ কল্যাণীতে দাঁড়িয়ে 2-4টে কথা বলার যে সুযোগ আমাকে করে দিয়েছে, আই এম গ্রেটফুল ফর দ্যাট। এই জেলার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি এই জেলার এসপি ছিলাম। আই হ্যাভ সাম নস্টালজিয়া। আমি নস্টালজিক হয়ে যাই যখন নদিয়াতে আসি, কারণ ওই পলাশির আমবাগান থেকে বড় জাগুলিয়া অবধি দ্যাট ওয়াজ মাই জুরিসডিকশন, আমি কখনো ভুলি না। এই বাংলায় ভারতবর্ষে প্রথম মিডিয়া মুখ দেখেছিল কলকাতা। মানুষটির নাম আইরিশ জেন্টলম্যান জেমস অগাস্টাস হিকি। 1780 সালের 20শে জানুয়ারি বেঙ্গল গেজেট দিয়ে তিনি তার জার্নি শুরু করেছিলেন, এবং এই বেঙ্গল গেজেটের জন্য তাকে কিন্তু জেল খাটা, তার অফিস ঘেরাও করা, নির্যাতন করা, তাকে ডিপোর্টেশন, সব কিছু তাকে ফেস করতে হয়েছিল। কাকে ফেস করেছিলেন? তখনকার দিনের বাংলার বড়লাট ওয়ারেন হেস্টিংস। আর কলকাতায় তখন সুপ্রিম কোর্ট ছিল, তার চিফ জাস্টিসের নাম হচ্ছে এলাইজা ইম্পে। সে এলাইজা ইম্পে এবং গভর্নর জেনারেল যখন আপনার একসঙ্গে ষড়যন্ত্র করে, তার ফল হয় হিকি, যাকে বলা হয় পাপা অফ ইন্ডিয়ান জার্নালিজম, তার অকাল মৃত্যু। বাংলা দেখেছে, ভারতবর্ষ দেখেছে হিকির মাধ্যমে। এসব অনেক আছে, কিন্তু আপনারা মনে রাখবেন যে 1780 থেকে চলেছে, সেটা ছিল প্রিন্ট মিডিয়ার বুম, প্রিন্ট মিডিয়ার যুগ। তারপর কিন্তু এসছে ডিজিটাল মিডিয়া। আপনারা দেখবেন যে আমাদের আগে আমরা দেখতাম দূরদর্শন। দূরদর্শন একটাই ছিল। 1978 সালের আগে আমরা এত চ্যানেল দেখিনি। 1978 সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে একটা পাশ করা চাপদাড়িওয়ালা ছেলে প্রথম একটা স্লট নিল বাংলায় আধ ঘন্টার, ইংলিশে একটা আধ ঘন্টা স্লট নিল। সেটা দেখাতো ওয়ার্ল্ড দিস উইক। এই ওয়ার্ল্ড দিস উইকের নায়ক ছিলেন প্রণয় রায়। এই প্রণয় রায় সেই আধ ঘন্টা দেখিয়ে আমাদের মধ্যে একটা থার্স্ট, একটা গ্রিড তৈরি করলো ফর নিউজ, ফর ভিউজ অ্যান্ড ফর ইনফরমেশন। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইন্ডিয়ান জার্নালিজম ইন দ্য ডিজিটাল মোড অ্যান্ড ইন দ্য টেলিভিশন মোড। সেই থেকে যে মানুষটিকে বলা হয় যে ফাদার অফ টেলিভিশন জার্নালিজম, সেই মানুষটি আজ কিন্তু আর টেলিভিশন জার্নালিজমের মধ্যে নেই। আদানি গোষ্ঠী তাকে ওখান থেকে বের করে দিয়েছে, রবিশ কুমারকে বের করে দিয়েছে।
অনেক সাংবাদিককে ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে তারা কিন্তু চ্যানেলটাকে কুক্ষিগত করেছে। সুমনদা বলছিলেন যে কাকে কর্পোরেট বলা যায়, আমি সুমনদার সঙ্গে ডিফার করছি। সমীর জৈনের টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, তারা শুধু আপনার ওই নিউজ পেপারই তো মানে আপনার বের করে না, তারা ক্যাসেট, ভিডিও, অডিও সব কিছু বের করে, অনেক কাজ তারা করে। বিড়লা, হিন্দুস্তান টাইমস যাদের, তারা তো আপনার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তৈরি করে। তারা এইসব হচ্ছে কর্পোরেট। এই কর্পোরেটরা, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে কর্পোরেটটা ঠিক করে দেবে আম্বানি। আম্বানির হাতে 18টা চ্যানেল আছে। আম্বানি 18টা চ্যানেল এক সুরে কথা বলবে, দের ইজ নো ডিফারেন্স, কোনো ডিফার করবে না কোনো ব্যাপারে। এইখানে হচ্ছে আপনার কর্পোরেট দাসত্ব। যখন ভারতবর্ষে কোনো আপনার বিশ্বনাথ মন্দিরের গল্প নেই, যখন ভারতবর্ষে আপনার ক্ষুধা, দারিদ্র, মন্দা, বেকারি এটা হচ্ছে উপজীব্য, তখন আপনাকে হলুদ চাল, তখন আপনাকে রাম মন্দির, তখন আপনাকে ওই রাম মন্দির বানায়েঙ্গে, এই স্লোগান দিয়ে যারা রাতের টেলিভিশন চ্যানেলটাকে, স্লটটাকে ভরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু জাগলারি, সেটা হচ্ছে একটা কর্পোরেট দাসত্ব। আমরা কি সেই ফাঁদে পা দেব? এই প্রশ্ন কিন্তু আজকে উঠবে। এই যে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট আছে, যে বিড়লারা, জৈনরা, আম্বানিরা একটা দাসত্ব করবে। নরেন্দ্র মোদী গত 11 বছরে একটা প্রেস কনফারেন্স করেছেন, অথচ প্রতি মাসে মন কি বাত করে যাচ্ছেন। তাহলে মন কি বাতে যে লোকটা ডিলিট পেয়েছেন, সে লোকটা কেন আপনার ডিজিটাল মোডে বা টিভি মোডে সাংবাদিকদের সামনে হাজির হবেন না? উনি যে নাটুকেপনা করছেন ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ প্রাইম মিনিস্টার, সেটা কিন্তু উনি ওই নিউজ পেপার ওদের সামনে হয়তো পারবেন, কিন্তু টিভি মিডিয়ার সামনে পারবেন না। হি উইল বি এক্সপোজড। দ্যাট ইজ ওয়াই উনি কিন্তু পিছিয়ে যাবেন। আমি একটা সংস্থার নাম করছি, এটা হচ্ছে প্যারিস বেসড একটা সংস্থা, এর নাম হচ্ছে RSF। এটা হচ্ছে রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার, মানে যে রিপোর্টারদের কোনো ফ্রন্টিয়ার নেই। এই RSF এর একটা কাজ করে, সাংঘাতিক কাজ করে, 180টা দেশের সংবাদ সংস্থাদের কাজকর্ম স্ক্যান করে, রিভিউ করে, করে তারা দেখে কোন দেশে নিউজ পেপার ফ্রিডম ইন্ডেক্সটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের দেখা গেছে 2023 সালে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর 180টা দেশের মধ্যে 161তম স্থানে। পৃথিবীর সব থেকে লোয়েস্ট জায়গাতে আছে 3টে দেশ, ভিয়েতনাম, চায়না, নর্থ কোরিয়া। ভাবুন, আফগানিস্তান যেখানে তালিবানি শাসন চলছে, সেখানেও কিন্তু তাদের সঙ্গে আমাদের ইন্ডিয়ার ডিফারেন্স 1 কি 2। এইটা কিন্তু আমাদের পিকচার ছিল না, এইটা কিন্তু আমাদের সাংবাদিকতা ছিল না। আমাদের সাংবাদিকতা নিয়ে আমরা গর্ব করতে পারতাম। এবং আমি আপনাকে বলছি, নেতাজি সুভাষ বোসের কথা বলুন, গান্ধীজির কথা বলুন, সিআর দাসের কথা বলুন, বিধান রায়ের কথা বলুন, তারা প্রত্যেকটা পলিটিক্যাল লিডার যতখানি স্যাক্রিফাইস করেছে, আমাদের সাংবাদিকরা যে স্যাক্রিফাইস করেছে, যে আত্মত্যাগ করেছে, তার কতখানি আপনারা খবর রাখেন, কতখানি আপনারা পড়াশোনা করেছেন, কতটুকু আপনারা জানেন। শিকড়ের সন্ধানে আমাদের মধ্যে ফিরে আসি। সারা পৃথিবীর বাঙালি থালায় কলাপাতা সাজিয়ে বাঙালি খাবার খায়। দ্রোহের কার্নিভাল আমরা এবার দেখেছিলাম অভয়ার চলে যাওয়ার পর। তাই দ্রোহের পয়লা বৈশাখ বলবো না, পয়লা বৈশাখ ঘরে ঘরে পালন হোক, কিন্তু একবার ভেবে দেখবেন যে গত বছরের পয়লা বৈশাখে অভয়ার বাবা মাও ভাবতে পারিনি তাদের বাকি জীবনের পয়লা বৈশাখ গুলো কেমন কাটবে, যেমন আমিও ভাবতে পারিনি। কিন্তু মধুরানোর সমাপয়ের তো দরকার। পঙ্কজ বাবু বা পঙ্কজ দত্ত বা প্রাক্তন আইজি ব্যক্তিগত জীবনে তো একজন মানুষ ছিলেন, ভীষণভাবে স্পিরিচুয়াল ছিলেন, ভীষণভাবে সব রকম গানই ভালোবাসতেন। তারই স্নেহধন্য রবীন্দ্র ভারতী থেকে এমিউজ করা আকাশবাণীর বি হাই গ্রেডের যে সম্যক বন্দ্যোপাধ্যায়, সে 2 লাইন তার পছন্দের একটা গান আপনাদের জন্য উপহার দিয়েছে। আপনারা সম্যককে আশীর্বাদ করবেন আর গানটা শুনুন, যেটা ওনার খুব প্রিয় গান ছিল। এবং এই গানটা কিন্তু আরেকটা ইতিহাস আছে, সেটা হলো স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছিলেন যে আমার কি হবে বাবা, আমাদের সংসারের বাবা চলে যাওয়ার পর মা ভাই বোনের প্রাসাচ্ছাদনের অবস্থা কি হবে, ঠাকুর কিছু একটা করে দাও। তখন বারবার ঠাকুর বলতেন তো যে মা কালীর কাছে যাও, মা কালীর কাছে যা, গিয়ে বল। আর গিয়ে উনি বিবেক বৈরাগ্য বারবার গিয়ে বলতেন আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও। এবং 3বারের বার ফিরে আসার পর ঠাকুরকে বলেছিলেন যে একটা গান শিখিয়ে দিতে। সেই গানটা, সেই পছন্দের গানটা পঙ্কজ বাবু ভীষণ শুনতেন। সারাদিনের ব্যস্ততা থাকলেও সকালবেলা 10 মিনিট ইউটিউব থেকে হোক, যেখান থেকে হোক, একই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতেন। সেটাই আপনারা শুনবেন।
সম্যকের কণ্ঠে, সম্যক বন্দ্যোপাধ্যায়। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎ পরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি তা